তারপরে ঘুম থেকে উঠে দেখি জুতো নিয়ে এলাম, গেল একটা জুতো, একটা আছে একটা নেই। আরে কার্ভে দাঁড়িয়ে ব্লগ শুট করা টু মাচ রিস্কি। সামনে আইএলপি চেক হচ্ছে। এবার যদি এখানে এসে আইএলপি বানাতে চান কি কি ডকুমেন্ট রিকোয়ারমেন্ট দেখিয়ে দিই। আর সন্ধ্যা হতে না এখানকার লোকজন সবার কি এখানকার বোধহয় লোকাল মদ খেয়ে নিয়েছে, সবার মুখ থেকে একটা বিকট বাজে গন্ধ আসছে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। কলকাতা থেকে মিজোরাম ট্রেন নম্বর 13125 ত্রিসাপ্তাহিক কলকাতা সাইরাং এক্সপ্রেসে 1481 কিলোমিটার ট্রেন জার্নির গল্প দিয়ে শুরু করেছিলাম কলকাতা সাইরাং এক্সপ্রেসের ট্রেন জার্নি ব্লগ। সেই পর্বে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত 997 কিলোমিটার ট্রেন জার্নির অভিজ্ঞতা দিয়ে শেষ করেছিলাম গল্পের প্রথম পর্ব। আজ গল্পের দ্বিতীয় পর্বে জার্নি করব গুয়াহাটি থেকে সাইরাং 484 কিলোমিটার। আর এটাই এই যাত্রাপথের সবচাইতে রোমাঞ্চকর বা রোমহর্ষক অভিজ্ঞতায় সাজানো, যেখানে ব্রিজ, টানেল, কার্ভ সবকিছুই রয়েছে। তারপর সাইরাং পৌঁছে শেয়ার করব আমার পরবর্তী কিছু অভিজ্ঞতা, যেটা হেল্প করবে তাদের আগামী দিনে যারা পশ্চিমবঙ্গ থেকে মিজোরাম বেড়াতে আসবেন। শুরু হচ্ছে আমার আনকাট অভিজ্ঞতা 12ই ফেব্রুয়ারি সকালে গুয়াহাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এই গুয়াহাটি স্টেশনে আমাদের সাইরাং এক্সপ্রেসে হল্ট রয়েছে 10 মিনিট। আর সেই সাথে কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত আমাদের এই ট্রেনের 998 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আর মোটামুটি গুয়াহাটি আসার 1 ঘন্টা আগে থেকে আমি টের পাচ্ছি কামরার লোকজন বলছে এই নামতে হবে, ওঠো, যা হয় আর কি, লোকজনের মধ্যে চিৎকার চেঁচামেচি, মালপত্র সরানো। তারপরে ঘুম থেকে উঠে দেখি জুতো নিয়ে এলাম, গেল একটা জুতো, একটা আছে একটা নেই। এলাম চুরি হলে দুটো হবে, একটা তো হবে না। তারপরে এদিক ওদিক খুঁজে দেখছি আরেকটা সিটের কোনায় গিয়ে জুতো পড়ে আছে। তারপরে সব কিছু নিয়ে টিয়ে আর কি রেডি ফেডি হয়ে নামলাম, নেমে এসে প্ল্যাটফর্মে এসে বসে আছি। এটা হচ্ছে গুয়াহাটির 3 নম্বর প্ল্যাটফর্ম। ওয়েদার ফোরকাস্ট বলছে এই মুহূর্তে গুয়াহাটি টেম্পারেচার 16 ডিগ্রি। আর এই প্রসঙ্গে মনে রাখি গুয়াহাটি স্টেশন আমাদের এই ট্রেনের যাত্রাপথে রিমোট লোকেশন কোটা স্টার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট বুকিং হবে। আর গুয়াহাটি স্টেশনে এই ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে। কলকাতা থেকে গুয়াহাটি পর্যন্ত আমাদের এই ট্রেনকে নিয়ে এলো হচ্ছে WB7। এবার এখান থেকে ট্রেনের ইঞ্জিন মানে লোকোমোটিভ হবে হচ্ছে WDP4D। গুয়াহাটি থেকে সাইরাং, এরপর ডিজেল লোকোমোটিভ আমাদের এই ট্রেনকে নিয়ে যাবে। রাত ফুরিয়ে ভোরের আলো দেখা দিল। প্রায় 1 ঘন্টারও বেশি সময় আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে গুয়াহাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে, এখনও ছাড়ার নাম নেই। এমনিতে এখানে এই ট্রেনের হল্ট রয়েছে অফিসিয়ালি 10 মিনিট, বাট 1 ঘন্টা হয়ে গেছে, ট্রেন কিন্তু এখন ছাড়েনি। কালকে অধিকাংশ যাত্রী দেখলাম NGP নেমে গিয়েছে। তারপরে যারা যাত্রী ছিল তারা এই গুয়াহাটিতে নেমে গিয়েছে। আছে অল্প কয়েকজন যাত্রী আছে যারা পরবর্তী গন্তব্যে যাবে। তবে আমার যা মনে হয় যে সাইরাং পৌঁছাতে এই ট্রেনের যাত্রী সংখ্যা হয়তো মোট যাত্রীর 10 to 15% থাকবে। সময় বেলা 6:35। গুয়াহাটি স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা 26 মিনিট দেরিতে আমাদের সাইরাং এক্সপ্রেস ছাড়লো তার পরবর্তী স্টেশন হোজাইয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে হোজাই পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে 135 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে ফুল ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগতে পারে ঘন্টা 2 মতো। চলে আসছে ট্রেন নাম্বার 12423 ডিব্রুগড় থেকে নতুন দিল্লি রাজধানী এক্সপ্রেস। 12423 ডিব্রুগড় নতুন দিল্লি রাজধানী এই আউটলেটে দাঁড়িয়ে আছে। ট্রেন তার মতো চলুক, আমি দেবো চায়ের কাপে অল্প অল্প চুমুক। জায়গা থেকে উঠে দরজার ধারে এসে দাঁড়ানো দুটো কারণ। প্রথমত কলকাতা থেকে আমাদের প্রায় 1088 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি এই যাত্রাপথের আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন চাপরমুখ জংশনে। যদিও চাপরমুখ জংশনে আমাদের এই ট্রেনের হল্ট নেই। আর দ্বিতীয় কারণ হচ্ছে এবার আমাদের পাস করবে ট্রেন নাম্বার 15960 ডিব্রুগড় থেকে হাওড়ার পথে ডাউন কামরূপ এক্সপ্রেস। ও চাপরমুখ ছেড়ে আসছে।
চাপড়মুখ জংশন ঢোকার আগে ট্রেন কার্ভ নিচ্ছে এরকম। প্ল্যাটফর্ম এদিকে পড়েছে। জায়গায় এসে বসলাম, আরেকটা ট্রেনের টিকিট কাটলাম। পুরী যাব এপ্রিল মাসে। তা আজকে হচ্ছে টিকিটের আর কি ওপেনিং টাইম, ওপেনিং ডেট সকাল 8টার সময় স্টার্ট হয়েছে। তো ট্রেনের টিকিট কাটলাম, টিকিট পেয়ে গেছি, টিকিটটাই কনফার্ম করলাম। আর এই ট্রেনটা পাশ দিয়ে বেরিয়ে গেল। সব কাজ তো একসঙ্গে হয় না, না কিছু একটা করতে গেলে কিছু একটা মিস হয়ে যায়। আর আমার যেহেতু সমস্ত টিকিট আমি কাটি, তো এইটুকু তো চাপ নিতেই হয়। টিকিট কাটতে গিয়ে আগের একটা ট্রেন মিস করেছি, এবার আর মিস করবো না। ট্রেন নাম্বার 13125 সাইরাং থেকে গুয়াহাটি এক্সপ্রেস। ও আসছে এবার। ট্রেন তো আসেই না, একটা ট্রেন কভার করতে গিয়ে ঠান্ডার চোটে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে ভাই। ট্রেন কই? এবার আসছে সাইরাং গুয়াহাটি। স্থানীয় সময় সকাল 8:36। কলকাতা থেকে আমাদের 1133 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো অসম রাজ্যের হোজাই ডিস্ট্রিক্টের হোজাই স্টেশনে। সেই সঙ্গে নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন লেট চেয়ে চলছে প্রায় 1 ঘন্টা 26 মিনিট। লেট কিন্তু মেকআপ করতে পারিনি গুয়াহাটির পর থেকে। সেই 1 ঘন্টা 26 মিনিট লেট, সেই 1 ঘন্টা 26 মিনিট দেরিতে চলছে। তো এই হোজাই স্টেশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। বাইরে ঠান্ডা ভালোই আছে। আমি একটু আগে ভাবছিলাম যে দরজার ধারে দাঁড়িয়েছি, হাওয়া লাগছে বলে ঠান্ডা লাগছে, তা নয়, এদিকে ভালো ঠান্ডা আছে। এবং আমার যা মনে হচ্ছে যে মিজোরাম পৌঁছেও ঠান্ডা ভালোই পাবো। ছেড়ে দিল আমাদের ট্রেন হোজাই স্টেশন, তার পরবর্তী স্টেশন নিউ হাফলংয়ের উদ্দেশ্যে। হোজাই থেকে নিউ হাফলং পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 133 কিলোমিটার। যে যাত্রাপথে ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে 19টা, এবং সময় লাগবে অলমোস্ট 3 ঘন্টা বা তার কিছু বেশি। এই হোজাই থেকে নিউ হাফলংয়ের পথেই কিন্তু এই যাত্রাপথের যে সিনিক বিউটি, সেটা কিন্তু আমরা দেখব আমাদের 2 চোখে আর 6 থেকে 60 ইঞ্চি স্ক্রিনে। আজকে পুরো দিনের জার্নি, পৌঁছাতে পৌঁছাতে তো সন্ধ্যে 7টা হয়ে যাবে সাইরাং। আর যারা পুরো জার্নি করবেন, ট্রেনের খাবার, ট্রেনে কিন্তু খাবার অর্ডারও নিচ্ছে। যেমন গতকাল নিয়েছিল দিনের বেলায়, রাতের বেলায়, আজকে সকালবেলা। তো এখন কটা বাজে? 9:34, 9:30 বাজে। এখন কিন্তু খাবার অর্ডার নিচ্ছে। আমি কি করেছি, আমি অনলাইনে খাবার অর্ডার করেছি। আজকে তো আর জোম্যাটো কিংবা সুইগি থেকে ডেলিভারি হবে না। আজকে যে রেলের যে অ্যাপ ফুড অন ট্র্যাক, সেখান থেকে কিন্তু আমি খাবার অর্ডার করেছি। স্থানীয় সময় সকাল 9:41 আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে মান্দারদিশা জংশন স্টেশনে। আর এই মান্দারদিশা জংশন থেকে কিন্তু একটা লাইন চলে যাচ্ছে আর লামডিং জংশনের দিকে, আরেকটা লাইন চলে যাচ্ছে মাইবং হয়ে নিউ হাফলংয়ের দিকে। এগুলো কুল, দেখুন কুল বিক্রি হচ্ছে, কুল, সেই সঙ্গে শিম আর হচ্ছে বেগুন। এখানে ট্রেন দাঁড়ানোর কারণ হচ্ছে ওই দেখুন ট্রেনের সাথে আরও একটা লোকোমোটিভ অ্যাড হচ্ছে। সামনে তো রয়েছে WDB পোর্টডি, পেছনেও একটা লোকোমোটিভ অ্যাড হচ্ছে। কারণ এই মান্দারদিশার পর থেকে কিন্তু শুরু হবে হচ্ছে ঘাট সেকশন। আর ঘাট সেকশন মানে কিন্তু হচ্ছে গ্রেডিয়েন্ট, যেখানে চড়াই উতরাই থাকে। তো এই চড়াই উতরাই পথে ট্রেন যাতে ইজিলি চলতে পারে বা ট্রেনে যাতে ব্রেক সিস্টেম ঠিকঠাক কাজ করে, তার জন্য কিন্তু পেছনে আরও একটা লোকোমোটিভ অ্যাড হচ্ছে। মানে এবার ট্রেন চলবে হচ্ছে পুশপুল যে টেকনোলজি, সেই পুশপুল টেকনোলজিতে। সামনে থেকে একটা লোকোমোটিভ আমাদের ট্রেনকে টানবে, পেছন থেকে একটা লোকোমোটিভ আমাদের ট্রেনকে ঠেলবে। সময় সকাল 9:56 ছেড়ে দিল আমাদের ট্রেন মন্দারদিশা জংশন, তার পরবর্তী স্টেশন নিউ হাফলংয়ের উদ্দেশ্যে। মন্দারদিশা ছেড়ে আসার পর এই যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য বা সিনিক বিউটি ক্যামেরাবন্দি করার মতো। এখানে ট্রেনের গতি অত্যন্ত ধীর। বদরপুর জংশন পর্যন্ত পুরোটাই ঘাট সেকশন। আঁকাবাঁকা রেলপথ ধরে ট্রেন পার করে এক পাহাড় থেকে আরেক পাহাড়। পাশ দিয়ে বয়ে চলেছে মাহুর নদী, আর আরেক দিকে লামডিং শিলচর জাতীয় সড়ক NH-27।
সময় সকাল 11:10 আমাদের ট্রেন পার করছে আসামের ডিমা হাসো জেলার মাইবংয়ে আমাদের স্টপ নেই, এখানেও আমাদের ট্রেন থ্রু একদম গিয়ে দাঁড়াবে হচ্ছে নিউ হাফলং স্টেশনে। আর আমি যতটা পারছি এই যাত্রাপথের টুকরো টুকরো মুহূর্ত ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, যেটা এতক্ষণ ধরে আপনারা দেখছেন বা আগামীতেও দেখবেন। এখানে আমার বলা বলার কিছু নয়, এখানে কিছু সিনেম্যাটিক দৃশ্য আপনাদেরকে দেখানোর রয়েছে। এইরকম একটা ট্রেন জার্নি ব্লগে অতিরিক্ত মিউজিক অ্যাড করলে হয়তো অনেকের ভালো লাগতো, কিন্তু কেন জানি না আমার এই রেলগাড়ির চাকার আওয়াজটাই বেশি ভালো লাগে। চোখ বন্ধ করে কানে হেডফোন লাগালে মনে হয় আমি যেন চলেছি এই ট্রেনে, এই রেলপথ ধরে দরজার ধারে দাঁড়িয়ে। রিলস আর রিয়ালিটি আজ সব কিছুই যেন মিলেমিশে একাকার। এই যাত্রাপথে দৌতুহজা স্টেশন পার করার পরই অদ্ভুত আকৃতির এক রেল ট্র্যাক রয়েছে, যাকে বলে দৌতুহজা রেল ট্র্যাক চিকেন। এরপর ট্রেন গিয়ে উঠবে মাহু রেল ব্রিজে। আর এই রকম চড়াই উতরাই রেলপথ ধরে চলার জন্যই এই রুটে প্রায় সব ট্রেন কিংবা মালগাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হয় অতিরিক্ত লোকোমোটিভ, যাকে রেলের ভাষায় বলে বাংকার। আমরা উঠবো হচ্ছে ওই ব্রিজটাতে, এই সামনে ট্রেন কার্ভ নেবে, কার্ভ নিয়ে আমরা ওই ব্রিজটায় উঠে তারপরে যাবো। এটাকে বলা হচ্ছে চিকেন নেক। লং যাওয়ার পথে এই যে কার্ভটা রয়েছে এটাকে বলা হচ্ছে চিকেন নেক ট্র্যাক। আর এই কার্ভে দাঁড়িয়ে ব্লগ শুট করা টু মাচ রিস্কি। কারণ এখানে কী হয়, ট্রেন মাঝে মাঝে না কাত মারে, আর যখনই কাত মারবে বেকারে থাকলে পড়ে যাওয়ার চান্স বেশি। ট্রেন ব্লগ মানেই প্রত্যেক মুহূর্তে জীবনে ঝুঁকি, বাট ফ্যানদের জন্য নিতেই হয়। এই যাত্রাপথের সৌন্দর্য সব থেকে ভালো লাগে যখন বর্ষাকাল শেষে শরতের আগমন হয়, যখন গাছগাছালির পাতাগুলো সবুজ কিংবা সতেজ, নীল আকাশে ভেসে বেড়াচ্ছে শরতের মেঘ। আবহাওয়া না ঠান্ডা না গরম, ঠিক এমনই একটা সময়ে একবার এই রুটে ট্রাভেল করেছিলাম আগরতলা থেকে কলকাতা সাপ্তাহিক গরিবরথ এক্সপ্রেসে। হয়তো সেই ট্রেন জার্নির ব্লগ অনেকেই দেখে নিয়েছেন এতদিনে। দৌতুহজা চিকেন রেল ট্র্যাক পার করে আমাদের ট্রেন গিয়ে উঠল মাহু রেল ব্রিজে। একটু আগে অবধি কতটা নিচে ছিলাম, তারপর পাহাড়ি পথের বাঁক ধরে ট্রেন উঠে এলো পাহাড়ি রেলপথে, যাকে বলে ঘাট সেকশন। অদূরে দেখা যাচ্ছে দৌতুহজা স্টেশন। এইটা হচ্ছে এই যাত্রাপথের আসল ক্লাইম্যাক্স। আমরা ওই ট্র্যাকে ছিলাম, ওই ট্র্যাক থেকে এই ট্র্যাকে এলাম, তারপরে ব্রিজে উঠলাম। চাকায় আওয়াজ তুলে ইস্পাতের ট্র্যাক ধরে এগিয়ে চলেছে আমাদের ট্রেন মাইগ্রেন দিশা স্টেশনের উদ্দেশ্যে। এই যাত্রাপথের যা কিছু সৌন্দর্য সেটা মান্দাদিশার পর থেকে শুরু হয়ে যায় ঠিকই, কিন্তু মাইবংয়ের পর থেকে আরও বেশি ডিপ, আরও বেশি ডিটেল। বর্ষাকালে আরও সুন্দর লাগে, ভোরবেলা হলে খুব সুন্দর লাগে। এখন বেলা হয়ে গেছে তো সূর্য এখন অনেকটা উপরে হয়ে গেছে, এখন সব কিছু একটু আকাশটা একটু হেজিও আছে, ক্লিয়ার নয়। শরৎকালে দিয়ে খুব সুন্দর লাগে, যখন আকাশে নীল সাদা মেঘ থাকে তখন আরও সুন্দর লাগে। ট্রেন প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি লেটে রান করছে। এবারে একটা স্টেশন আসবে, তার নাম হচ্ছে মাইগ্রেন দিশা পার করবে, তারপরে কপিলি রিভার, তারপরেই আসবে হচ্ছে নিউ হাফলং, যেখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে। এগুলো কোন সকালে পেরিয়ে যাওয়ার কথা। ফাইডিং স্টেশন পার করে আসার পরই টানেল নাম্বার 8, ঠিক তারপরে মাইগ্রেন দিশা স্টেশন। আর এই স্টেশনটা আমার কাছে একটা ল্যান্ডমার্ক, কারণ এই স্টেশন পার করার পরই আসে নিউ হাফলং রেল ব্রিজ।
স্থানীয় সময় বেলা 12:11 কলকাতা থেকে আমাদের সাইরাংয়ের যাত্রাপথে 1264 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো আসামের ডিমা হাসাও ডিস্ট্রিক্টের নিউ হাফলং স্টেশনে। নিউ হাফলং স্টেশনে আমাদের এই ট্রেন অল্ট রয়েছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 33 মিনিট দেরিতে চলছে। আর নিউ হাফলং আসা পর্যন্ত সিনেম্যাটিক দৃশ্য কিছু শেয়ার করলাম আপনাদের সাথে আমার ব্লগের মাধ্যমে, এবং এরপরে যখন আমরা এর পরবর্তী স্টেশন নিউ বদরপুরের দিকে যাব তখন তো আরও এরকম কিছু রোমহর্ষকর মুহূর্ত, কিছু সিনিক ট্রেন জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে একবার দেখিনি যে স্টেশনে কি খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। ঘুগনি, ডিম আর সেই সঙ্গে পোলাও ভাত হচ্ছে 50 টাকা, সবজি ভাত হচ্ছে 70 টাকা, আর এখানে ডিম ভাত হচ্ছে 80 টাকা। দাম কিন্তু একদম ঠিকঠাকই আছে। আপনারা কিন্তু যারা ট্রেন থেকে খাবার অর্ডার দেবেন না বা ট্রেনে খাবার দাবার নেই, সেক্ষেত্রে কিন্তু এখানে প্রচুর দোকান রয়েছে, এখানে কিন্তু আপনারা খাবার কিনে নিতে পারবেন। ঘুগনি রয়েছে, ঘুগনির সঙ্গে ডিম রয়েছে, ডিমের সঙ্গে কিন্তু ভাত রয়েছে, জলের বোতল রয়েছে, পাঁপড় ভাজা রয়েছে। ট্রেনে প্যান্ট্রি কার নেই, তার জন্য অভুক্ত অবস্থায় আপনাদেরকে থাকতে হবে না। এখানে বিক্রি হচ্ছে কাঁচা ছোলা, আর সেই সঙ্গে হচ্ছে কুল, কলা রয়েছে, শশা রয়েছে, আর এইদিকে রয়েছে পেঁপে। এইটুকু ছোলার দাম হচ্ছে 20 টাকা, ভেজানো ছোলা, অঙ্কুরিত ছোলা। আমার সঙ্গে কাঁচা ছোলা আছে, বাট ছোলাগুলো এখন ভেজানো হয়নি, ভেজানোর জায়গাও নেই। এটা দিল আমাদের ট্রেন নিউ হাফলং থেকে তার পরবর্তী স্টেশন বদরপুর জংশনের উদ্দেশ্যে। নিউ হাফলং থেকে বদরপুর জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 71 কিলোমিটার, যে যাত্রাপথে রয়েছে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন। সময় লাগতে পারে 3.5 ঘন্টা কিছু বেশি, কারণ এটা ঘাট সেকশন, আপনারা জানেন। এখানে কিন্তু ট্রেনের গতি 40, 45, 50, 60 এরকম স্পিড আর কি চলছে। নিউ হাফলং থেকে বদরপুর জংশন। এবারে রেলপথের পাশে পাশে চলেছে জাতিঙ্গা নদী। এই পথও গ্রেডিয়েন্ট রয়েছে, সেই সঙ্গে টানেল আর ছোট বড় সব কার্ভ। ঠিক সেই কারণেই মাত্র 71 কিলোমিটার পথ চলতে ট্রেনের সময় লেগে যায় প্রায় 3.5 ঘন্টা। যদিও আমার কাছে এই জার্নি ছিল এনজয় করার মতোই। এক প্যাকেট ছোলা হাতে দাঁড়িয়েছিলাম দরজার ধারে। যেমন যেমন মনে হয়েছে ক্যামেরা বন্দি করেছি এই রেলপথের সিনিক বিউটি। আমার তো ভালোই লেগেছে, বাকিটা দর্শকরা বলবে। এখানে যদিও আমাদের ট্রেনের কোনো অফিসিয়াল হল্ট নেই, কিন্তু এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ক্রসিং। আচ্ছা, ক্রসিং হয় কি না ঘুরে দেখবো। জীবনটা হয়ে গেছে বাঁদরের মতো, একবার এখান থেকে ওখানে, একবার ওখান থেকে ঝুলে ওখানে। সিগন্যাল এইদিকে গ্রিন হয়েছে, তার মানে এটা হচ্ছে ক্রসিং। এবার আপনাদের মনে প্রশ্ন আসছে যে কোন ট্রেনের সাথে আমাদের দেখা হবে, মানে কোন ট্রেন আসছে। যে ট্রেনে আমরা আছি, আমরা তো যাচ্ছি আপে, এবার আসছে ডাউন, অর্থাৎ 13126 সাইরাং থেকে কলকাতা এক্সপ্রেস। আপের ট্রেনের সাথে এবার ডাউনের ট্রেনের দেখা, এটাও একটা কিন্তু রেয়ার দৃশ্য। কলকাতা সাইরাং। স্থানীয় সময় বেলা 2:14। একটা গুড নিউজ আছে, আমরা বদরপুর জংশনের আগের স্টেশন, এটা হচ্ছে সুকৃতিপুর, সেখানে দাঁড়িয়ে আছি, সিগন্যাল না পেয়ে ট্রেন দাঁড়িয়ে আছে। গুড নিউজ হচ্ছে যে আমাদের ট্রেনের এই যে লেট প্রায় পৌঁছে গেছিলো 1.5 ঘন্টার কাছাকাছি, সেই লেট কিন্তু মেকআপ হয়ে এখন মাত্র লেটে চলছে ট্রেন 15 মিনিট। এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা একদম রাইট টাইমে হয়তো সাইরাং পৌঁছে যাব। যে ট্রেনটার কথা ভাবছিলাম সেটাই এখন পাস করবে, ট্রেন নাম্বার 13174 সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আজকে সাবরুম শিয়ালদা, আবার কালকে যাবে হচ্ছে শিলচর শিয়ালদা।
স্থানীয় সময় বেলা 2:54। ফাইনালি কলকাতা থেকে আমাদের 1337 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 22তম স্টেশন অসমের বদরপুর জংশনে। বদরপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। আর এই বদরপুর জংশন থেকে কিন্তু আমাদের ট্রেনের এবার রেক রিভার্সাল হবে। আমাদের ট্রেনের সঙ্গে যে ব্যাংকার অ্যাটাচ ছিল সেই ব্যাংকার এবার খুলে দেওয়া হবে। এবার আমাদের ট্রেন যে ডিরেকশানে ছিল এবার উল্টো ডিরেকশানে যাবে হচ্ছে হাইলাকান্দির দিকে। মানে এখান থেকে আমাদের সাইরাংয়ের পথে, মিজোরামের পথে কিন্তু আলটিমেট যাত্রা শুরু হবে। অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, অনলাইনে খাবার এখানে দিয়ে গেছে। ট্রেনে উঠবো, খেয়ে টেস্ট বলবো আপনাদের যে কীরকম খেতে। আর যারা আপনারা অনলাইনে খাবার অর্ডার করবেন তারা কিন্তু এই বদরপুর জংশন থেকেও খাবার অর্ডার করতে পারেন। তবে এখানে কিন্তু জোম্যাটো বা সুইগি কাজ করবে না, এখানে কিন্তু কাজ করবে হচ্ছে ফুড অন ট্র্যাক যে রেলের অ্যাপ আছে সেখানে পিএনআর দিয়ে আপনারা কিন্তু খাবার অর্ডার করতে পারবেন। আর এটা হচ্ছে বদরপুর জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে এসে পৌঁছেছে আমাদের কলকাতা সাইরাং এক্সপ্রেস, যার নাম্বার হচ্ছে 13125। গতকাল শিলিগুড়িতে যেরকম খাবার খেয়েছিলাম আজ কিন্তু সেরকম খাবার এক্সপেক্ট না করাই ভালো। এমনিতে এখানে জোম্যাটো সুইগি নেই, তার উপরে কিন্তু এখানে স্টেশনে দুটোই রেস্টুরেন্ট রয়েছে যেখান থেকে খাবার অর্ডার হয়। খুব ভালো রিভিউ কিন্তু নেই, কিন্তু এখন খেতে হবে, কিছু করার নেই। মুসুরির ডাল না আলুর একটা তরকারি, এমনই মাছ দিয়েছে যে মাছে কাঁটা হতে পারে। প্রথমেই ডালের মধ্যে শুকনো লঙ্কা, দেখে লঙ্কাটা কেঁপে উঠলো। শুধু শুকনো লঙ্কাই নয়, সেই সঙ্গে ঝাল। যারা ঝাল মশলা বেশি খায় না, আমার মনে হয় বাইরের খাবার দাবার তাদের জন্যই সুইটেবল। এইরকম হচ্ছে মাছের পিস, কিছু করার নেই, এবার হাত লাগাতেই হলো, কারণ চামচ দিয়ে তো আর মাছের কাঁটা বাছা যাবে না। হয়তো যায়, বাট সেই আমার জানা নাই। আমরা যখন হোস্টেলে থাকতাম মাঝে মধ্যে হোস্টেলে রান্না হতো না বা হোস্টেলে খাবার খেতাম না, তখন পাশের এক বৌদির হোটেলে খাবার খেতাম। বৌদি আজকে মাছ রান্না হয়েছে, তখন ডাল ভাত মাছের ঝোল, ব্যাস। বাঙালি এটুকু পেলেই খুশি। ট্রেনের প্যান্ট্রি গাড়ি দিয়ে মাছ ভাত খান, তার থেকে শতগুণ ভালো। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আবারও সে দাঁড়ালাম দরজার ধারে। আমাদের ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে বদরপুর জংশন, তার পরবর্তী স্টেশন হাইলাকান্দির উদ্দেশ্যে। রেলপথের পাশাপাশি চলেছে বরাক উপত্যকার বরাক নদী। অসম রাজ্যের কাছাড় জেলা থেকে আমরা প্রবেশ করেছি করিমগঞ্জ জেলাতে। এবার বরাক নদীকে আমরা পাশে নিয়ে চলছি হাইলাকান্দির দিকে। এই রুটে আমার প্রথম আসা। এই একটা স্টেশন যার নাম হচ্ছে 5 গ্রাম। আমাদের মুর্শিদাবাদে আছে নবগ্রাম, 5 গ্রাম। তো এইখানে একটা স্টেশনের নাম হচ্ছে 5 গ্রাম। একটা নদী আসবে, নদীর নাম হচ্ছে ধলেশ্বর নদী। এই ধলেশ্বর নদী কাছেই বরাক নদীতে পড়েছে, ছোট নদী। আমাদের যাত্রাপথে এই হচ্ছে কাটাখাল জংশন। কাটাখাল জংশনে যদিও আমাদের স্টপ নেই, কিন্তু কাটাখাল জংশন আমাদের যাত্রাপথের এই জন্য গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাওয়া হচ্ছে শিলচর যাওয়ার লাইন। মানে শিলচর যাওয়ার লাইন এখান থেকে ভাগ হয়ে যাবে, আর আমরা চলে যাব হচ্ছে হাইলাকান্দির দিকে। এই লাইন চলে যাচ্ছে শিলচরের দিকে, আমরা নিলাম হচ্ছে রাইট টার্ন ডান দিকে, আমরা যাবো হচ্ছে হাইলাকান্দির দিকে। এখান থেকে শিলচর খুব বেশি দূরে নয়। আর আমি আজকে শুনলাম শিলচর নাকি আসামের সেকেন্ড বিগ সিটি, মানে গুয়াহাটি নাম্বার 1, শিলচর নাকি নাম্বার 2। এটা আমি জানতাম না, একবার শিলচরে যেতে হবে। সময় বিকাল 4:14। কলকাতা থেকে 1366 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছালো অসমের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের, এটা হচ্ছে হাইলাকান্দি স্টেশন। আমাদের মুর্শিদাবাদ জেলায় আছে কান্দি, এটা হচ্ছে হাইলাকান্দি। আমি এই স্টেশনের নাম অনেকবার শুনেছি, মানে হাইলাকান্দি জায়গাটার নাম অনেকবার শুনেছি যখন বরাক উপত্যকার কথা শুনেছি। তো এই হচ্ছে সেই হাইলাকান্দি স্টেশন। এখানে হয়তো জীবনে এই প্রথম, হয়তো নয়, জীবনে প্রথমবার আমি পা রাখলাম আজকে এই ট্রেন জার্নি করতে করতে। আসলে ভারতবর্ষের ভূগোলকে বা ভারতবর্ষের প্রকৃতিকে বা ভারতবর্ষের স্টেশনকে চেনার জন্য ভারতের রেলে তো কোনো বিকল্প হয় না। এই স্টেশনটা দেখতে অনেকটা ত্রিপুরার ধর্মপুরের মতো। চলো উঠে পড়ি। ডিজেল লোকোমোটিভের হর্নটাই আলাদা লেভেলের। 5:20 কলকাতা থেকে আমাদের 1413 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে অসম রাজ্যে। এই ট্রেনের শেষ স্টেশন নাম হচ্ছে জামিরা। জামিরায় আমাদের এই ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। সারাদিনে এত ক্লান্ত আমি ঘুমিয়ে পড়েছিলাম। এর আগে লালাবাজার যে স্টেশনটা, ওটা আমি মানে কভার করতে পারিনি, ঘুমিয়ে গেছি। ছেড়ে দিল আমাদের ট্রেন জামিরা স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন মিজোরাম রাজ্যের প্রথম স্টেশন, সেটার নাম হচ্ছে বৈরবী।
জামিরা থেকে বৌরবী আর মাত্র 7 কিলোমিটার, মাঝে রয়েছে একটা ইন্টারমিডিয়েট স্টেশন। ওই স্টেশনের নাম হচ্ছে রামনাথপুর। ওই রামনাথপুরই হচ্ছে অসমের শেষ স্টেশন। ওখানে আমাদের ট্রেন অবশ্য স্টপ নেই। এই ধলেশ্বরী নদীকে আমরা ছেড়ে এসেছিলাম যখন আমরা কাটাখাল পার করেছিলাম। কাটাখাল জংশন, ওখানে ধলেশ্বরী নদী বারাক নদীতে মিশেছে। তো এই হচ্ছে সেই ধলেশ্বরী নদী, এখানে পার করে এলাম। শীতকালের বেলা, তাই সন্ধে নামলো চুপিসারে। আর মনটাও খারাপ হয়ে গেল, কারণ বাইরের দৃশ্য আর হয়তো ক্যামেরা বন্দি করা সম্ভব নয়। সাইরাং আর খুব বেশি দূরে নয়, তবে দিনের আলো থাকতে থাকতে যদি ট্রেনটা পৌঁছাতো তাহলে এই ট্রেন জার্নিটাকে কমপ্লিট বলাই যেত। ফাইনালি এসে পৌঁছালাম আমাদের অসমের প্রতিবেশী রাজ্য মিজোরামে। এটা হচ্ছে মিজোরামের প্রথম স্টেশন, যার নাম হচ্ছে বৈরবী। অন্ধকারটা না হলে খুব ভালো হতো, কিন্তু অন্ধকার হয়ে গেছে বলে আপনাদেরকে আমি ভালো করে দেখাতে পারছি না। জীবনে এই প্রথমবারের জন্য পা রাখলাম হচ্ছে মিজোরাম রাজ্যে, যেখানে সাইরাং এক্সপ্রেস এই মুহূর্তে দাঁড়িয়েছে। আর একই সাথে কলকাতা থেকে এই মিজোরামের বৈরবী পর্যন্ত আমাদের 1430 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ। আর এই বৈরবী স্টেশনে আমাদের হল্ট রয়েছে 2 মিনিট। এর পরবর্তী স্টেশনই হচ্ছে সাইরাং, যেখানে পৌঁছে আমাদের এই ট্রেনের জার্নি বা আমাদের দীর্ঘ জার্নি শেষ হবে। ট্রেন থেকে ফাইনালি ডিবোর্ড করার আগে একবারের জন্য লাস্ট পাতা ভেজানো জল খেয়ে নিই, মানে চায়ের পাতা ভেজানো জল। বৈরবী থেকে সাইরাং প্রায় 50 কিলোমিটার, সময় লাগে 2.25 ঘন্টা। কারণ এই পথে ট্রেনের গতি অত্যন্ত ধীর, ঘন্টায় 30 কিলোমিটার বা তার কিছু বেশি। রয়েছে অনেকগুলো টানেল। সন্ধ্যে 6:57, প্রায় সন্ধ্যে 7টা। কলকাতা থেকে আমাদের 1481 কিলোমিটার পথ চলা শেষ। নির্ধারিত সময় থেকে প্রায় 40 মিনিট দেরিতে সাইরাং এসে পৌঁছে তার 1481 কিলোমিটারের যাত্রাপথ সম্পূর্ণ করলো কলকাতা সাইরাং এক্সপ্রেস। আর ওইদিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সাইরাং আর গুয়াহাটির মধ্যে চলে, সাইরাং গুয়াহাটি এক্সপ্রেস। নতুন স্টেশন, নতুন জায়গা, স্টেশনের বাইরে বেরোবো। তবে বেরোনোর আগে একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, হয়তো আপনারা জানেন বা জানেন না, জেনে রাখুন। টেম্পোরারি আসছেন, মানে যারা ট্যুরিস্ট আমার মতো, সেক্ষেত্রে কিন্তু এখানে আইএলপি লাগবে। আইএলপি না মানে হচ্ছে ইনার লাইন পারমিট। ইনার লাইন পারমিট আপনারা নিজেরাই বাড়িতে বানাতে পারবেন। 3টে জিনিস দরকার হয়। এক হচ্ছে আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, মানে আইডেন্টিটি প্রুফ। সেই সঙ্গে আপনাদের একটা পাসপোর্ট সাইজ ছবি, যার ব্যাকগ্রাউন্ড হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এবং আপনার আইটেনারি। আইটেনারির ক্ষেত্রে আমি এখানে ব্যবহার করেছি আমার এখানে যে হোটেল বুকিং আছে সেই হোটেলের বুকিংয়ের ভাউচার। আর সেই সঙ্গে লাগবে হচ্ছে 350 টাকা প্রসেসিং ফি। আইএলপি অ্যাপ্লাই করার মোটামুটি 3-4 ঘন্টা পরে SMS পেয়ে যাবেন যে আপনার পেমেন্ট লিঙ্ক এসে গিয়েছে, যদি সব কিছু ঠিকঠাক থাকে। পেমেন্ট লিঙ্ক এসে যাওয়ার পরে আপনি সেখানে পেমেন্ট করে আইএলপি মানে ইনার লাইন পারমিট নিয়ে আপনারা মিজোরামে আসতে পারেন। এই হচ্ছে সাইরাং স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। স্টেশনে এরকম সব ছোটো ছোটো দোকান রয়েছে। এক্সিট ফর লোকাল রেসিডেন্ট, যারা স্থানীয় তাদের হচ্ছে এটা এক্সিট পয়েন্ট। সামনে লেখা রয়েছে এক্সিট ফর নন রেসিডেন্ট। নন রেসিডেন্ট কারা? নন রেসিডেন্ট হচ্ছি আমরা, মানে যারা এখানে টেম্পোরারি এসেছি। ইনার লাইন পারমিটের কাউন্টার। এখানে সব ফর্ম রয়েছে, আধার কার্ড দেখে দেখে সব ফিল আপ করতে হচ্ছে। সামনে আইএলপি চেক হচ্ছে। এবার যদি এখানে এসে আইএলপি বানাতে চান, কী কী ডকুমেন্ট রিকোয়ারমেন্ট দেখিয়ে দিই। আইএলপির জন্য নিতে হবে হচ্ছে ফর্ম, সেই সঙ্গে 350 টাকা পে করতে হবে। ডকুমেন্টস হচ্ছে ভোটার কার্ড অথবা আধার কার্ডের 1 কপি জেরক্স আর পাসপোর্ট সাইজ 1 কপি ফটো। যারা অফলাইনে করবেন, এরা আমার ব্লগ দেখে না,
আপনারা আমার ব্লগ দেখেন, স্মার্ট হয়ে গিয়েছেন, কাজেই আইএলপি বানিয়ে নিয়ে আসুন, এখান থেকে আরামসে এক্সিট করুন। স্টেশনের বাইরে বেরিয়ে এলাম, স্টেশনের বাইরে এখান থেকে আইজল যে শহর, সে আইজল শহরে ট্রান্সফার হতে হবে। এখানে যদি শেয়ারিংয়ে যাই, এবার শেয়ারিং পেতে হবে আমাকে, শেয়ারিংয়ে গেলে লাগবে হচ্ছে 300 টাকা করে, আর যদি আমি গাড়ি রিজার্ভ করি একদম আইজল পর্যন্ত লাগবে হচ্ছে 1200 টাকা করে। এই রেটটা ঠিকঠাক, কারণ আমি যে হোটেল বুক করেছি তার সঙ্গে কথা বলছিলাম, তারাও বলেছিল যে ওই 1000-1200 করে লাগে। আর সন্ধ্যা হতেই না এখানকার লোকজন সবার কি এখানকার বোধহয় লোকাল মদ ফদ খেয়ে নিয়েছে, সবার মুখ থেকে একটা বিকট বাজে গন্ধ আসছে, যেটা আমার একদম পছন্দ হচ্ছে না। বাট এখন 7টা 12 বেজে গিয়েছে, এখন এখানে সময় ওয়েস্ট করার মতো সময় নেই, কারণ আমাকে তাড়াতাড়ি এখান থেকে ট্রান্সফার হতে হবে শহরে গিয়ে একটু রেস্ট করতে হবে, জার্নি হয়ে গেছে। এখন আমি শেয়ারিংয়ের লোকজন কোথায় খুঁজবো? হ্যাঁ, খুঁজলে পাওয়া যাবে, খুঁজলে ভগবানও পাওয়া যাবে। বাঙালি আরও 2-1 জন আছে, এবার সবাই ধরুন নিজের নিজের মতো এসছে, তো এবার সেখানে যদি বলি যে একটু শেয়ারিং করুন না, এটা আমার একটু প্রবলেম হয়, কারণ প্রত্যেকের একটা পার্সোনাল লাইফ থাকে, সেখানে আমি একটা আগন্তুক হয়ে ওই এন্ট্রি নেব, এটা ঠিক নয়। এখান থেকে আমি ক্যাব নিয়ে নিলাম, ক্যাবের জন্য আমাকে পে করতে হলো যে 1200 বলছিল, ক্যাবের জন্য পে করতে হবে 1000 টাকা। এখান থেকে যে আইজল সিটি, সেটা মানে মিজোরামের রাজধানী তো আইজল, আইজল যে শহর সেটা পৌঁছাতে সময় লাগে মোটামুটি ওই 40 থেকে 45 মিনিট, 20 কিলোমিটার মতো রাস্তা। মানে আইজল শহর থেকে স্টেশনও দূরে, সাইরাং স্টেশনটাও দূরে, আইজল শহর থেকে কিন্তু এয়ারপোর্টও দূরে। এয়ারপোর্টের কথা এই জন্যই বললাম, কারণ আমার প্রথমে প্ল্যান ছিল যে আগামীকাল আমি এখান থেকে ওই কাঞ্চনজঙ্ঘা ধরে নেবো, এখান থেকে বদরপুর যাবো, বদরপুর থেকে কাঞ্চনজঙ্ঘা ধরে নেবো। বাট এখন আমার শরীরের যে অবস্থা, আমি আর এখন কাঞ্চনজঙ্ঘা ধরার মতো অবস্থায় নেই, আমার ঘুমের দরকার। তো ওই জন্যই কালকের দিনটা আমি এখানে হোটেলে থেকে যাব, আজ তো থাকছি, কালও থাকবো, পরশু দিন থেকে ফ্লাইট ধরবো। ওই হচ্ছে আলো ঝলমলে আইজল শহর, যেরকম দেখতে হয় হিল স্টেশন ঠিক সেরকম। রাত 8:13 পৌঁছে গেলাম। এই হচ্ছে আমার হোটেল, দিনথার জারা। সালা বীর জারা সিনেমার নাম শুনেছিলাম, এই আবার কি নাম, দিনথার জারা। হোটেলে চেক ইন করবো, চেক ইন করার আগে এই হচ্ছে হোটেলের রিসেপশন, আর এই হচ্ছে কার্ড। আগে কার্ডটা দেখিয়ে দিই। এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা এবং চেক আউট টাইম হচ্ছে পরের দিন বেলা 12টা। তো আমি তো এই হোটেলটা অনলাইনে বুক করেছিলাম আগোড়া থেকে, তবে আমি ইন্টারনেট ঘেটে যেটুকু বুঝলাম যে এখানে কিন্তু হোটেল মোটামুটি আপনারা 1200, 1500, 2000, 2500, 3500, 4000 বিভিন্ন দামের হোটেল এখানে পেয়ে যাবেন, ভালো এমনি। আর রিভিউটুকু দেখে আপনারা হোটেল অনলাইনে বুক করে নিতে পারবেন। এই হচ্ছে রুমটা সুন্দর, কিন্তু এখানে এসি রয়েছে, এখন দরকার নেই, ফ্যানও রয়েছে। বেডের যা সাইজ তাতে 2 জন অ্যাডাল্ট ঠিক আছে, বাট সঙ্গে বাচ্চা থাকলে একটু প্রবলেম হতে পারে, মানে খুব বড় যে বেড সেটা আমি বলতে পারি না, কিন্তু রুমটার ডেকোরেশন খুব সুন্দর। এখানে একটা সোফা রয়েছে, ওখানে টেবিল, সঙ্গে ড্রেসিং টেবিল, 2টো জলের বোতল রয়েছে কমপ্লিমেন্টারি, এখানে টিকিট রয়েছে, আর যেটা আমার ভীষণ দরকার সেটা হচ্ছে একটা হ্যাভেলসের ইলেকট্রিক কেটেল রয়েছে। এখন তো কিছু ভিউ দেখাতে পারবো না আপনাদেরকে, তাও একটু কিছুটা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে মোটামুটি এই আইজল শহরটা কীরকম, রাতের আইজল শহর, তার একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। বাকিটা কালকে সকালে দেখাবো। বাথরুম তো খুবই ছোট, ঢুকতে গিয়ে তো কোমরে ধাক্কা খেতাম। আর এখানে হচ্ছে স্নান করার জায়গা, গিজার, হ্যাঁ গিজার রয়েছে, কালকে সকালে কাজে লাগবে। বেসিন রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিকঠাক। 3টে প্যাকেট ভরি খাবার দিয়ে গেছে, বললাম এক, আর এরা বুঝলো আর এক। দাম নিয়েছে 130 টাকা, ভাত নিয়েছে হচ্ছে 30 টাকা, অমলেট 50 টাকা, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তো চাইনি, ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে 50 টাকা। কেমন একটা পোড়া পোড়া গন্ধ রয়েছে ভাতে, কী চাল ভগবান জানে, এসলা কি রেশনের চাল নাকি জেলখানায় খাওয়া এরকম চাল, গলা গলা কীরকম ভাত, এসলা কী খাবে মানুষ? আরে এ কে খাই আলুর জিনিস, ফ্রেঞ্চ ফ্রাই, এ তো বন্দে ভারত এক্সপ্রেসের খাবার না। একটা অমলেট দিয়েছে, যে অমলেট আমারই মতো দেখতে, ম্যারম্যারে তেল তেলে। এই ঘিটুকু নিয়ে এসেছিলাম বলে আমার মানে এই যাত্রায় বাঁচোয়া। কখনো ভাত খাও ভারতীয় রেলে, কখনো ভাত খাও সেন্ট্রাল জেলে, আর কখনো ভাত খাও হোটেলে। শেষ করলাম কলকাতা থেকে সাইরাং পৌঁছানোর আমার আনকাট অভিজ্ঞতা। ফিরেছিলাম অবশ্য ফ্লাইটে। যদি আপনারা চান তাহলে সেই অভিজ্ঞতার ছোট্ট একটা ইনফরমেটিভ ব্লগ শেয়ার করব, আর যদি না চান তাহলে করব না।